লন্ডনের সানডেকে ফান্ডে বলা হয়, বাট আমার জন্য এটা ফান্ডে না। আমি আজকে ভিডিও মেক করব এবং এমন একটা ভিডিও নিয়ে কথা বলবো বা এমন একটা টপিকস নিয়ে কথা বলবো যেটা যদি আপনি A to Z দেখেন, দেখার পরে আপনার এই টপিকস নিয়ে আর কোথাও যেতে হবে না। ইভেন আপনি এই টপিকস ফোকাসিং ফ্রিল্যান্সিং কিভাবে করবেন বা ক্লায়েন্টকে কিভাবে সার্ভিস দেবেন A to Z আমি এই ভিডিওতে কভার করা ট্রাই করব। তার আগে আমি বলে নিই আজকে আমি কি কভার করব। হয়তো বা আপনারা থাম্বনেল দেখে আসছেন। আজকে শুধুমাত্র কথা হবে 2025 সালে এসে EEATকে আমরা কিভাবে ফোকাস করব, EEATটাকে আমরা কিভাবে জানবো ইন ডিটেলস। তার আগে চলেন আপনারা ডিসাইড করেন তো, আপনি একজন গুগলের হায়ারিং ম্যানেজার, আপনার কাছে দুইজন ক্যান্ডিডেট আসছে, আপনাকে একজনকে সিলেক্ট করতে হবে। প্রথম যে ক্যান্ডিডেট আছে তার নাম ধরেন ক্যান্ডিডেট এ। তার কাছে আপনি যে ইন্ডাস্ট্রি বা যে স্কিলের মানুষ চাচ্ছেন তার কাছে ওই স্কিলের 10 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং ওই সেম স্কিলের বড় কোনো পার্সনের তার রেফারেন্স আছে, তার ট্রাস্ট আছে এবং তার অথরিটি আছে। এবং ক্যান্ডিডেট যে বি আছে সে শুধুমাত্র সুন্দর একটা চেহারা নিয়ে আসছে এবং আপনার কাছে এসে শুধুমাত্র সিভি ড্রপ করছে। আপনি ক্যান্ডিডেট এ চুজ করবেন নাকি বি চুজ করবেন? দেখেন, আপনি যদি খুব বেশি বোকা না হন তাহলে আপনি ক্যান্ডিডেট এই চুজ করবেন। কেন চুজ করবেন? তার কাছে এক্সপার্টিস আছে, তার কাছে এক্সপিরিয়েন্স আছে, তার কাছে ট্রাস্ট আছে এবং তার কাছে অথরিটি আছে। এই জিনিসটাই মূলত EEAT। অনেকে বলে এটাকে র্যাঙ্কিং ফ্যাক্টর, না, এটা একটা গাইডলাইন্স, গুগলের সার্চ কোয়ালিটি ইভ্যালুয়েটর গাইডলাইন্স। যে গাইডলাইন্সটা গুগল প্রতিটা ওয়েবসাইটকে ফলো করতে হয়, ফলো করতে বলে, যাতে করে গুগলের যে ইউজারগুলো আছে, গুগলে যে ইউজারগুলো সার্চ করে তারা একটা বেটার রেজাল্ট পায় এবং গুগল তাদের ইউজারকে স্যাটিসফাইড করতে পারে। সিম্পলি যদি আমি এক্সপ্লেন করি তাহলে এইটা। এখন হৃদয় ভাই আরও ডিপলি বুঝি আমরা কিভাবে ফ্রিল্যান্স প্রজেক্ট করব, কিভাবে আমরা এক্সপার্টিসকে নির্ধারণ করব, এক্সপিরিয়েন্সকে নির্ধারণ করব, অথরিটিকে নির্ধারণ করব, ট্রাস্টকে নির্ধারণ করব। আমরা খুব সুন্দরভাবে স্ক্রিনে আমি বুঝাবো যাতে করে ইন ফিউচার আপনাদের কোনো ধরনের কনফিউশন না থাকে। আপনারা তো অলরেডি জানেন যে EEAT বলতে এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্দি। একটু রিসার্চ করে নিয়ে এখন আমি যদি সিম্পলভাবে এটাকে অ্যানালাইসিস করি, 2025 সালে এসে আপনি দেখবেন SCRPতে এখন যত ধরনের কন্টেন্টই আপলোড হচ্ছে বা যত ধরনের কন্টেন্টই অ্যাড হচ্ছে সবগুলা কোনো না কোনো AI টুলস দিয়ে লেখা, তারপরে হিউম্যান করা, মানে হিউম্যান টাচ দেওয়া, তারপরে পাবলিশ করা। এখন এত যে ফ্লোড হচ্ছে, এত যে AI কন্টেন্টের বন্যা হচ্ছে, গুগল তো কোনো না কোনোভাবে বের করতে হবে ফিল্টার করে যে কোনগুলা মূলত কোয়ালিটি কন্টেন্ট। প্লাস এই কোয়ালিটি কন্টেন্ট গুগল কেন জাজ করবে? কারণ এই কোয়ালিটি কন্টেন্ট গুগলের ইউজারের ট্রাস্ট ক্রিয়েট করতে হবে, ইউজারকে সে ডেলিভার করবে যেটা ইউজার চাচ্ছে গুগল থেকে। তো এই যে ইউজার ট্রাস্ট আছে, এই ইউজার ট্রাস্ট মূলত বিল্ড আপ হয় একটা ব্র্যান্ডিং থেকে। ঠিক আছে, যখন একটা ব্র্যান্ড আছে, যেমন ধরেন আপনি যখন আইফোন খুঁজবেন তখন কিন্তু আপনি অন্য কোনো ব্র্যান্ডের ফোন খুঁজবেন না, আপনাকে অ্যাপেলের ফোনই কিনতে হবে। আপনি যখন দারাজের নাম শোনেন আপনি জানেন যে এটা একটা ই-কমার্স ব্র্যান্ড। আপনি যখন নর্মালি গাড়ি দেখেন, টেসলা মানে হলো ওয়াও এটা একটা ব্র্যান্ড, এখানে আপনি চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারবেন। তো এই ব্র্যান্ডিংটাও মূলত ইম্পর্ট্যান্ট। এই যে আমি এই তিনটা জিনিস বললাম, 2025 সালে যে AI কন্টেন্টের ফ্লোড হচ্ছে, এই AI কন্টেন্টের ফ্লোড থেকে কোয়ালিটি কন্টেন্ট ইউজারদের ডেলিভার করার জন্য গুগল যে গাইডলাইন্স ইউজারকে দিয়ে থাকে বা ওয়েবসাইটকে দিয়ে থাকে, এইটাকেই মূলত EEAT বলে। যদি আমি সহজ করে বলি, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমি কি করব? ওয়েবসাইটকে আমি র্যাঙ্ক করব। এখন এই ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য আমাকে এইটা প্রুভ করতে হবে আমি যে নিশের ওয়েবসাইট ওনার বা আমি যে নিশ নিয়ে গুগলে র্যাঙ্ক করতে চাচ্ছি, ওই নিশের উপর আমার এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপার্টিস আছে, আমার অথরিটি আছে এবং আমার ট্রাস্ট আছে। এখন হৃদয় ভাই আমি কিভাবে এই চারটা জিনিস গুগলকে প্রুভ করব? তাহলে চলেন আমরা সিম্পলভাবে এটাকে ব্রোক করি, আমরা এক একটা জিনিসকে ভেঙে বলি। সরি, আমি এখানে ড্র করেই দেখাচ্ছি কারণ আমি অনেক আগে থেকে ড্র করেই দেখাই, মূলত আমি ক্যামেরার সামনে কমে আসতাম।
এক্সপিরিয়েন্স জিনিসটা কি দেখেন আমি আমার নিশটাকে ধরে নেই ধরেন আমার এইটাই ওয়েবসাইট ঠিক আছে আমি কাস্টম স্যুট যেগুলো আছে আমি কাস্টম স্যুট সেল করি সিম্পল জাস্ট এক্সাম্পল জানার জন্য ধরেন আমি কাস্টম স্যুট সেল করি এখন এই যে আমি কাস্টম স্যুট সেল করি এটা আমাকে গুগলকে বোঝাইতে হবে রিয়েল হ্যান্ড এক্সপিরিয়েন্স দিয়ে এখন হৃদয় ভাই রিয়েল হ্যান্ড এক্সপিরিয়েন্স কি এই এক্সপিরিয়েন্সটাকে আমি যদি সিম্পলি আপনাদের এক্সপ্লেন করি তাহলে এই এক্সপিরিয়েন্স বলতে বোঝায় রিয়েল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ঠিক আছে রিয়েল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ওকে এটাকে আমি এখানে কাস্টম সুইচ লিখে রাখি যাতে করে আপনারা বুঝতে পারেন ঠিক আছে কাস্টম স্যুট নর্মালি আমি দেখি কাস্টম স্যুট স্পেলিং কীভাবে ওকে স্যুট SUIT কাস্টম স্যুটস এখন এই যে এইটা নিয়ে আমি যখন এক্সপিরিয়েন্স শো করব আমাকে প্রুভ করতে হবে যে আমার যে ওয়েবসাইট আছে ধরেন ABC ওয়েবসাইট এই ABC ওয়েবসাইটের আমি রিয়েল ফটোসগুলো ইউজ করব ঠিক আছে আমার যেগুলো কাজ আছে এই রিয়েল ফটোসগুলো ইউজ করব যেগুলো অরিজিনাল ফটোস আমি কেস স্টাডি শেয়ার করব যে আগে আমি কোনো ক্লায়েন্টের জন্য কেমন স্যুট সেলাই করছি বা কেমন স্যুট রেডি করছি এবং ওই স্যুটের পুরো ডিটেলস থাকবে প্লাস আমি এমনভাবে স্টোরি মেক করব বা এমনভাবে স্টোরি বলবো এজ এ অথর হিসেবে ধরেন এই যে কাস্টম স্যুট আছে এই কাস্টম স্যুটটা আমি শেয়ার করব যে আমি এতদিন ধরে কাস্টম স্যুট শেয়ার করছি এবং আমার লাস্ট যে ক্লায়েন্ট ছিল এই ক্লায়েন্ট এই কালারের একটা স্যুট চাচ্ছিল এবং আমি এই কালারের স্যুট এই মেজারমেন্টে এইভাবে ডিজাইন করে দিছি তো সিম্পলি আমি যখন এক্সপিরিয়েন্সের কথা বলবো দ্যাট মিনস আমি একজন অথর আমার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে এবং আমি আমার এই ফিল্ডের এক্সপিরিয়েন্সই আমি আমার কন্টেন্টের মধ্যে শো করছি এক্সাম্পল হিসেবে যদি আমি দেখাই ধরেন একজন ট্রাভেল ব্লগার আছে এখন ওই ট্রাভেল ব্লগার যখন ট্রিপে যাবে তখন কিন্তু সে স্টক ফুটেজগুলো ইউজ করবে না সে তার নিজের ফুটেজ ইউজ করবে সে তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং সে তার নিজেকে প্রেজেন্ট করবে এক্স্যাক্টলি এই যে এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্সটাকে একজন ট্রাভেল ব্লগারের মতো থিঙ্ক করেন যে ওকে আমি যদি ট্রাভেল ব্লগার হয়ে থাকি আমি যে যে লোকেশনে যাব ওই লোকেশনের ডিটেলস আমি অবশ্যই অন্য জায়গা থেকে হয়তো বা রিসার্চ করব বাট যখন আমি বলবো তখন আমি আমার এক্সপিরিয়েন্স বলবো যে আমি এত তারিখ এই এয়ারলাইন্সে করে ধরেন আমি মালদ্বীপ গেছিলাম সাথে আমার ওয়াইফ ছিল এবং আমার ওয়াইফকে নিয়ে আমি প্রথম এই লোকেশনে গেছিলাম এই জিনিস খাইছি এবং এই জায়গায় গেছি এবং এজ এ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স এইটা হলো আমার রিভিউ দিস ইজ কল এক্সপিরিয়েন্স এখন আপনার ক্লায়েন্ট যে কোনো নিশের হোক আপনার ক্লায়েন্টকে এইভাবেই ডেসক্রাইব করতে হবে সেটা সার্ভিস হোক সেটা বিজনেস হোক সেটা প্রোডাক্ট হোক আপনি আপনার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আশা করি এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ধরনের কনফিউশন নাই আপনি যদি পারেন তাহলে এক্সপিরিয়েন্স নিয়ে আপনি আপনার নিজের একটা এক্সাম্পল দিতে পারেন আমি কমেন্ট সেকশনে দেখে বলবো যে আপনি এটা বুঝতে পারছেন কিনা এখন যদি আমি এক্সপার্টিসে যাই তাহলে এক্সপার্টিস জিনিসটা কি চলেন আমি এটা মুছে দিই এক্সপার্টিস জিনিসটা কি দেখেন এক্সপার্টিসটা হলো অল অ্যাবাউট নলেজ অ্যান্ড কোয়ালিফিকেশনস ঠিক আছে অল অ্যাবাউট নলেজ অ্যান্ড কোয়ালিফিকেশন আমি এক্সপার্টিসটা এখানে লিখছি আমি জানি সবাই পুরোপুরি দেখবে না আমার যদি 1000 মানুষও দেখে দ্যাট মিনস তারা 1000 জনে ইনাফ ওকে এক্সপার্টিস জিনিসটা কি এক্সপার্টিস জিনিসটা হলো আপনার নলেজ কি আছে ওই সেম নিশের জন্য ঠিক আছে আপনার নলেজ প্লাস হলো আপনার যে কোয়ালিফিকেশন আছে এখন এই কোয়ালিফিকেশনটা অনেক সময় থাকে না নতুন যে ওয়েবসাইটগুলো আছে এই নতুন ওয়েবসাইটগুলোতে কোয়ালিফিকেশন থাকে না এখন এই কোয়ালিফিকেশন না থাকার জন্য আপনি কী করবেন আপনি আপনার নলেজ শেয়ার করবেন এখন নলেজ কিভাবে শেয়ার করতে পারেন দ্য ব্লগ পোস্ট উইল বি ব্লগিং উইল বি রিসোর্স উইল বি প্লে এ হিউজ রোল অন ইট তো আমি যখন এক্সপার্টিস শো করবো দ্যাট মিনস এখানে অথর বায়ো ঠিক আছে আমরা সবসময় এটা মিস করে যাই অথরের যে বায়ো আছে ধরেন আমার ওয়েবসাইটে যে কন্টেন্ট লিখছে যে ব্লগগুলো লিখছে তার যে অথরের নাম আছে এই নাম সহ তার ডিটেলস থাকবে যে সে এই পয়েন্ট নিয়ে লিখছে এই টপিকস নিয়ে লিখছে এই টপিক্সের উপর তার কি এক্সপিরিয়েন্স আছে কি না তারপরে হলো তার ক্রেডেনশিয়াল অবশ্যই দরকার তারপরে ক্রেডেনশিয়ালের পরে ইন্ডাস্ট্রি সার্টিফিকেট যদি ওই সেম ইন্ডাস্ট্রিতে তার সার্টিফিকেট থাকে দ্যাট উইল ক্রিয়েট এ হিউজ রোলস প্লাস কত বছরের এক্সপিরিয়েন্স আছে তো আমরা অনেক সময় আমাদের যে ক্লায়েন্ট আছে
রিয়েলভাবে বলি, এই কোয়ালিফিকেশনটা দেখানো পসিবল হয় না, বাট এই নলেজটা দেখানো পসিবল হয়। তাহলে আমাকে অথর বায়োটা এমনভাবে সাজাইতে হবে যাতে করে এই দুইটা রিপ্রেজেন্ট করে, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, কত দিন ধরে কাজ করছে, কোন ইউনিভার্সিটি থেকে শেষ করছে, এই ফিল্ডে সে কোন কোন ফেস করছে সমস্যা, এটা যদি আপনি অথর বায়োতে সাজাইতে পারেন এবং অথর বায়োটা পারফেক্টলি ফিল আপ করতে পারেন, ট্রাস্ট মি ইউ উইল গেট এ লট অফ এক্সপার্টিস ফ্রম গুগল। ওকে, তারপরে যদি আমি এক্সাম্পল দেখাই, ধরেন আমি একজন ফিটনেস কোচ, ঠিক আছে, আমি দেখাইতে পারবো আমি ফিটনেস নিয়ে স্টাডি করছি, আমি মাইক্রো নিউট্রিয়েন্টস নিয়ে স্টাডি করছিলাম। এখন আমি যদি ইন ফিউচার একজন ফিটনেস কোচ হতে চাই, তাহলে আমার প্রথমে কি করতে হবে, আই হ্যাভ টু বি ফিট, আমাকে কিন্তু পারফেক্টলি ফিট হতে হবে। দেন আমি যে নিউট্রিশন সম্পর্কে জানি, আমি যে ডায়েট সম্পর্কে জানি, আমি যে একটা ফুডের মধ্যে কত পার্সেন্ট কার্ভ থাকে, কত পার্সেন্ট প্রোটিন থাকে, কত পার্সেন্ট ফ্যাট থাকে, এটা যে জানি, এটা কিন্তু আমার কোনো না কোনো একটা সার্টিফিকেট লাগবে, যে সার্টিফিকেট আমাকে ডিক্লেয়ার করবে যে আমি তাদের কাছ থেকে ফিটনেস ট্রেনিং করছি। প্লাস আমার কিন্তু কিছু ক্লায়েন্ট থাকবে, যদি আমি ক্লায়েন্টদের সার্ভিস দিয়ে থাকি, তাদের বিফোর কী ছিল, তাদের আফটার কী ছিল, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমি আমার অথর বায়ো অথবা আমি যে ধরেন অ্যাবাউট মাইসেলফ, এখানে কিন্তু আমি এটাকে প্রেজেন্ট করব যে ওকে, আমি এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে 3 থেকে 4 বছর ধরে আছি, এই 3 থেকে 4 বছরে আমি এতজনকে ট্রান্সফরমেশন দিছি, আমার এইরকম সার্টিফিকেট আছে এবং এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি এই জানি। এই যে জিনিসগুলো আছে, এইটা আপনার এক্সপার্টিস প্রুভ করবে এবং এই এক্সপার্টিসটা মূলত একটা ভাইটাল রুলস প্লে করে যে কোনো একটা ওয়েবসাইট। এখন আপনি যদি এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিসটা মিলান এবং আপনি যদি 2025 সালে এসে যে কোনো একটা ওয়েবসাইট দেখেন, আপনি কিন্তু এগুলোকে ফলো করেন না, বাট গুগল কিন্তু আপনাকে কী করে, এখন যদি গুগলে আপনি দেখেন যে ওয়েবসাইটগুলো ডমিনেট করছে, মিলিয়ন মিলিয়ন ট্রাফিক পাচ্ছে, ওই ওয়েবসাইটগুলা মূলত এই জিনিসগুলোর জন্যই পাচ্ছে। রিসেন্ট টাইম আমি যতগুলো ক্লায়েন্টের প্রজেক্ট করছি, আমার মনে হয় কালকেও 2টা ক্লায়েন্টের কাজ পাইছি, আমি আগে এই জিনিসের উপর বেসড করে তার জন্য প্ল্যান সাজাইছি, তার ওয়েবসাইটে কী কী প্রবলেম আছে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আগে আমি এই প্রবলেমগুলো সলভ করে আমি রিয়েলভাবে কাজে যাব, আদারওয়াইজ আমি যাব না। কারণ আমি জানি আমি যদি এখন একটা প্রজেক্ট নেই এবং ওই প্রজেক্টটার জন্য এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট এবং আমাকে এই জিনিসগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তারপরে যদি আমি থার্ড নাম্বারে যাই, এখন আপনারা অবশ্যই এক্সপার্টিস নিয়ে এক্সাম্পল দেবেন প্লিজ ভাই, যদি একটু সিরিয়াস হন তাহলে এটা নিয়ে এক্সাম্পল দেবেন। ওকে, তারপরে অথরিটিভনেস। দেখেন, অথরিটিভনেসটা আমরা সিম্পলি বলতে পারবো যে অথরিটিভনেস মানে কি। অথরিটিভনেস মানে হলো, ধরেন আমি ওকে চিনি, ঠিক আছে, এই ইন্ডাস্ট্রির জন্য ও বেস্ট, সিম্পলি লাইক। সো অথরিটিভনেস মানে হলো যে আপনি গেট রিকগনাইজেশন ফ্রম আদার, আপনি অন্য কারো কাছ থেকে রিকগনাইজ হবেন। এখন আমি কাস্টম স্যুট সেল করি, ঠিক আছে, বা আমি পার্সোনাল ট্রেনার, এখন এমন কেউ আমাকে রিকগনাইজ করবে, এমন কেউ আমাকে রেফার করবে যে মোটামুটি এই ইন্ডাস্ট্রিতে পারফেক্ট, এটার একটা মেনশন আছে, ব্র্যান্ড মেনশন বলে এটাকে। ধরেন কেউ একজন তার একটা কাস্টম স্যুট বানায় নিছে, বানানোর পরে সে যদি ওই পোস্টের নিচে আমাকে মেনশন করে যে আমি তার কাছ থেকে পাইছি, দ্যাট উইল রিয়েলি ওয়ার্ক। এখন এজ এ পার্সোনাল ট্রেনার হিসেবে ধরেন কেউ ওয়ার্কআউট করছে এবং ওই ওয়ার্কআউট ভিডিওর নিচে অথবা তার পোস্টের নিচে আমাকে যদি মেনশন করে, দ্যাট মিনস আমি ওইখান থেকে অথরিটি পাবো, এক্সটার্নাল ট্রাফিকও পাবো, যেটা আমার জন্য হেল্প করবে। তো মেনশন ইজ এ সিগন্যাল ফর অথরিটিভনেস। মেনশনের পাশাপাশি হ্যাঁ, আপনারা অলরেডি বুঝে নিয়েছেন যে ব্যাকলিঙ্কিং যেটা আছে। এখন এই যে ব্যাকলিঙ্কস আছে, ব্যাকলিঙ্কস নিয়ে অলরেডি সিরিজ আছে, আপনারা দেখে নিন, আমি আপনাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ঠিক আছে, কমেন্ট সেকশন না, ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ব্যাকলিঙ্কস নিয়ে পুরো সিরিজ দেখে নিন যে কেন অথরিটিভনেস বাড়ানোর জন্য ব্যাকলিঙ্কস ইম্পর্টেন্ট এবং কী ধরনের ব্যাকলিঙ্কস করব। অবশ্যই বুঝে গেছেন, যখন আমি অথরিটিভনেস বাড়াবো আমার এমন জায়গা থেকে মেনশন আসতে হবে যে এই ফিল্ড সম্পর্কে জানে বা আমার সাথে রিলেটেড আছে। ব্যাকলিঙ্কসও এমন সোর্স থেকে আসতে হবে যার মূলত অথরিটি আছে, সেম ইন্ডাস্ট্রির প্লাস সেম রিলেটেড কন্টেন্ট থেকে আসতে হবে। তারপরে আমি যদি দেখি যে ওকে, সোশ্যাল মিডিয়া ফিচার ভেরি গুড, আপনারা এই জিনিসগুলো জানেন না, তবে এই কোর্সে জানবেন যে সোশ্যাল মিডিয়া ফিচার কীভাবে করতে হয়। সোশ্যাল মিডিয়া ফিচার যে জিনিসটা আছে, এই ফিচার অনেক সময় কোলাবোরেশন বলে, এই কোলাবটাও কিন্তু অথরিটিভনেসের মধ্যে পড়ে। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোও ইম্পর্ট্যান্ট। এখন আমি এক্সপিরিয়েন্স মেক শিওর করলাম, আমি আমার এক্সপার্টিস মেক শিওর করলাম, দেন আমি অথরিটিভনেসে আসবো। অ্যান্ড এই অথরিটিভনেসে আসার পরে, ঠিক আছে, অথরিটিভনেসে আসার পরে আমি মূলত একটা
স্ট্রং ফাউন্ডেশন পেয়ে যাব গুগলের র্যাঙ্কিংয়ের জন্য। তবে অনেক কিছুই ম্যাটার করে, ওয়েবসাইট এইজ, ডোমেইন, ডিজাইন কেমন, স্পিড কেমন, এগুলো আমরা টেকনিক্যাল পার্টে কথা বলবো। তো অথরিটিভনেস যখন আমি বলছি, দ্যাট মিনস আমাকে রেকগনাইজ করে এই সেম ইন্ডাস্ট্রির যে কোনো সোর্স থেকে যদি আসে, দ্যাট উইল হেল্প এ লট। তো এটা হতে পারে আমার কি ব্র্যান্ড মেনশন অথবা নেম মেনশন অথবা আমার ব্যাকলিঙ্কিং অথবা লিঙ্ক বিল্ডিং, যে কোনো সোর্স থেকে ব্যাকলিঙ্কস আসুক, ব্যাকলিঙ্কস আসলেই হইল। বাট আপনাকে মেক শিওর করতে হবে সেম ইন্ডাস্ট্রি, অথরিটি ওয়েবসাইট, এবং আমার যে নিশ আছে ওই নিশটা ওই ওয়েবসাইটে রিফ্লেক্ট করে কিনা। তারপরে হলো সোশ্যাল মিডিয়া ফিচার্স। কেউ যদি আমাকে ফিচার করে তার সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ সেম ইন্ডাস্ট্রি হিসেবে, দ্যাট মিনস ইট উইল ক্রিয়েট মাই অথরিটিভনেস এ হিউজ। তারপরে যদি আমি যাই, সেটা হলো ট্রাস্ট। দেখেন অনেক সময় অথরিটিভনেস এবং ট্রাস্টের মধ্যে আপনারা তালগুল ফাঁকায় ফেলেন। দেখেন ট্রাস্ট ওর্থিস মানে হলো আপনার ওয়েবসাইটটাকে সেফ এবং ট্রান্সপারেন্ট করবেন, ঠিক আছে? সেফ এবং ট্রান্সপারেন্ট করবেন। এখন এই সেফ, আমার ওয়েবসাইটে একজন ইউজার ভিজিট করছে কোনো হেজিটেশন ছাড়া যে আমার ওয়েবসাইটটা পারফেক্টলি সেফ, এটার জন্য আপনি কী করবেন? এটার জন্য আপনাকে মূলত কিছু পেজ ক্রিয়েট করতে হবে। হৃদয় ভাই আজকে প্রথম জানলাম। হ্যাঁ, আপনি আজকে প্রথমেই জানছেন এবং এই অনেকগুলো জিনিস আজকে থেকেই জানবেন। ধরেন আপনার ওয়েবসাইটে যখন কেউ একজন অ্যাড হবে, এখানে দেখেন আপনার সিকিউর করা আছে, ঠিক আছে? এটাকে HTTPS বলে। আমরা HTTPS নিয়ে ইন ফিউচার অনেক কথা বলবো। এই HTTPS-এর পরে যে জিনিসগুলো আছে সেটা হলো আপনার ক্লিয়ার একটা কন্ট্যাক্ট ইনফো থাকতে হবে। ক্লিয়ার কন্ট্যাক্ট ইনফো মানে হলো আপনার কন্ট্যাক্ট ডিটেলস, যেন সে ধরেন কোনোভাবে স্ক্যাম হলে বা তার ডিজায়ার প্রোডাক্টটা না পেলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এবং ফিজিক্যাল অ্যাড্রেস থাকলে আপনি তো ফিজিক্যাল অ্যাড্রেস ইউজ করবেন। আপনি অনলাইন হেল্প দিলে বা অনলাইন সাপোর্ট দিলে বা অনলাইন বিজনেস করলে আপনার অনলাইনের পুরো ডিটেলস থাকতে হবে। তারপরে যেটা আছে সেটা হলো রিফান্ড পলিসি। যদি আপনি প্রোডাক্ট সেল করেন তাহলে আপনার রিফান্ড পলিসি থাকতে হবে। যদি আপনি সার্ভিস সেল করেন তাহলে আপনার এখানে রিফান্ড পলিসি যদি নাও থাকে, আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার কোনো রিফান্ড দেন না আপনি। ওকে, তারপরে যেটা আছে সেটা হলো প্রাইভেসি অ্যান্ড পলিসি। ভেরি গুড জিনিস, আমরা অনেকেই মিস আউট করি, অনেক সময় আমি ক্লায়েন্টকেও বোঝাইতে পারি না। ওকে, প্রাইভেসি পলিসির পরে যে পেজটা থাকে সেটা হলো রিভিউজ পেজ। দ্যাট ইজ ভেরি গুড। আপনি যদি লোকাল বিজনেস করেন, আপনার লোকাল বিজনেসের রিভিউগুলা যেন আপনার ওয়েবসাইটে শো করে। দ্যাটস অল। এখন আমি যখন ট্রাস্ট ক্রিয়েট করব, দেখেন সিম্পলি আমার একটা অনলাইন শপ আছে। ধরেন আমি বড় কোনো ব্র্যান্ড না, বাট আমি একটা সিম্পল ব্র্যান্ড, আমি আমার ওই ব্র্যান্ডটাকে প্রমোট করতে চাচ্ছি। এখন আমাকে যদি কেউ না চিনে, তখন কিন্তু সে জানবে যে আমার কোনো রিফান্ড পলিসি আছে কি না, আমার যে প্রিভিয়াস কাস্টমারগুলো আছে তার রিভিউজে আমি কতটুকু তাদের স্যাটিসফাইড করতে পারছি, আমার প্রাইভেসি পলিসি পেজ আছে কি না। এই জিনিসগুলো কিন্তু আপনার ইম্পর্ট্যান্ট একজন ইউজারের ট্রাস্ট নেওয়ার জন্য, এবং এই ইউজার ট্রাস্ট কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ফর ডুইং এনি কাইন্ড অফ বিজনেস। আপনি যদি মনে করেন যে আমি অর্গানিক এসইও সার্ভিস দিচ্ছি বা আমি এসইও সার্ভিস দিচ্ছি, আমি 1-2 মাসের জন্য সার্ভিস দেবো, এরকম না। আপনি এই 4টা জিনিসকে ফোকাস করে দেখেন। আপনি যদি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করেন, মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে শুধুমাত্র আপনার টপিক্যাল অথরিটি, এক্সপিরিয়েন্স, এক্সপার্টিজ, অথর বায়ো সাজানোর জন্য, ট্রাস্ট ক্রিয়েট করার জন্য, অথরিটি ক্রিয়েট করার জন্য। তারপরে আপনি ধীরে ধীরে রেজাল্ট পাবেন। এবং এটার মানে এটা না যে আপনি যে কোনো হাই কম্পিটিটিভ নিশ নিয়ে কাজ করতে পারবেন। আপনাকে সিলেক্ট করতে হবে কোন ব্র্যান্ডকে পসিবল র্যাঙ্ক করানো, কোন ব্র্যান্ডের জন্য অর্গানিক ট্রাফিক আনা পসিবল। এবং আপনি যখন এই জিনিসগুলো মাথায় রেখে কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করবেন বা কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনি যে এক্সপার্ট এটার জন্য আলাদা করে প্রমাণ দিতে হবে না। তারপরে আমি যদি আসি যে হৃদয় ভাই, আমরা রিয়েল যে এক্সাম্পল আছে, এই রিয়েল এক্সাম্পল যদি আপনি দেন, দেখেন এক্সপিরিয়েন্স যদি সিম্পল করে বলি, আমি আবার যদি আপনাদের কী করি, অনেকে বলে যে হৃদয় ভাই একই জিনিস বারবার কেন বলেন? ভাই আমার অভ্যাস, ঠিক আছে? আমি ক্লাসে নিলেও যতক্ষণ পর্যন্ত না বোঝে ততক্ষণ পর্যন্ত বলতেই থাকি। ওকে, এক্সপিরিয়েন্স বলতে যখন আপনি এক্সপিরিয়েন্সের কথা শুনবেন, তখন আমার রিয়েল কেস স্টাডি, রিয়েল ফটোস থাকবে এবং রিয়েল স্টোরিজ থাকবে। আমি আমার বিজনেসের জন্য আমি আমার টার্গেটেড কাস্টমারকে কিভাবে সার্ভিস দেই, আমি আমার টার্গেটেড কাস্টমারের জন্য কিভাবে প্রোডাক্ট মেক করি, এইটা আমার এজ এ স্টোরি হিসেবে থাকবে, এজ এ ট্রাভেল ব্লগার হিসেবে সবসময় ভাববেন। যখন আমার এক্সপার্টিজের কথা আসবে, ঠিক আছে, এক্সপার্টিজের কথা আমি যখন বলবো, ধরেন একজন লয়ারের ওয়েবসাইট ভাবেন, সে যে ল সার্ভিস দিচ্ছে, সে যে একজন ক্লায়েন্টের জন্য ল নিয়ে লড়বে, তার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, তার ক্রেডেনশিয়াল কি, সে কোন ইউনিভার্সিটি থেকে শেষ করছে, তার কোন কোন বিষয়ে সার্টিফিকেট আছে। ভাবেন একজন ডক্টরের কাছে যখন যান, আপনি তার ডিগ্রির কথা অবশ্যই থিঙ্কিং করেন। তার কারণ হলো তার ওই কোয়ালিফিকেশনটা
তার নলেজকে প্রেফার করে। তো অবশ্যই আপনি এক্সপার্টিস যখন ভাববেন, ল অথবা ডক্টরের কথা ভাববেন, দেখবেন আপনি ইজিলি বুঝতে পারবেন। যখন আপনি অথরিটির কথা যাবেন, তখন দেখবেন সে কোথায় ফিচার্স আছে। ধরেন একজন মানুষ যদি প্রথম আলোতে ফিচার থাকে, দ্যাট মিন্স তার অথরিটি নিয়ে আলাদা করে ভাবতে হবে না, যদি পজিটিভলি ফিচার থাকে। তো নর্মালি এইরকমই কোন নিউজ পেপারে সে ফিচার্স আছে, কোন সোশ্যাল মিডিয়াতে ফিচার আসছে, কোথায় সে মেনশন হচ্ছে, কোথায় থেকে সে ব্যাকলিংস পাচ্ছে, এই জিনিসগুলো অথরিটির নিচে আছে। আর ট্রাস্টে হলো আমার রিভিউজ, আমার ওয়েবসাইট সিকিউর আছে কিনা, আমার প্রাইভেসি পলিসি পেজ আছে কিনা, আমার রিফান্ড পলিসি আছে কিনা, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনি যদি নোট করে রাখতে পারেন, দ্যাট মিন্স আপনার ইইএটি নিয়ে নেক্সট টাইম কখনো সাফার করতে হবে না। এখন যদি বলেন যে হৃদয় ভাই আমরা কীভাবে প্র্যাকটিস করব, দেখেন আপনি যে কোনো একটা ব্লগ চুজ করেন, আপনাদের অনেক ধরনের ব্লগ থেকে যে কোনো একটা ব্লগ অথবা যে কোনো একটা নিচ সিলেক্ট করেন, নিচ সিলেক্ট করার পরে দেখেন তার অথর বায়ো আছে কিনা। যদি অথর বায়ো না থাকে, আপনি তাকে অথর বায়ো সাজেস্ট করেন। যদি তার ব্লগ কন্টেন্টগুলোতে পার্সোনাল স্টোরি বেস না থাকে, আপনি তাকে পার্সোনাল স্টোরি বেস করতে বলেন। তার টপিক্যাল অথরিটি আছে কিনা, সে টপিক্সটাকে পারফেক্টলি কভার করছে কিনা, এইটা দেখেন। এবং আপনি অবশ্যই তার ট্রাস্টেড সোর্স থেকে তার ওয়েবসাইট বা তার ব্লগে মেনশন করা আছে কিনা, এইটা দেখেন। এখন হৃদয় ভাই কী কমন মিস্টেকগুলো আমরা ইইএটিতে করি, বা এখন পর্যন্ত যে স্টুডেন্টগুলো আছে অনেকেই করে, ঠিক আছে? যারা আমার ইউটিউব ভিডিও দেখে আমি সবাইকে আমার স্টুডেন্ট বলি, তো আমি আমার স্টুডেন্ট করে বলছি। দেখেন অনেক সময় আমরা ফেক এক্সপার্টিসগুলো নেই, ঠিক আছে? ফেক এক্সপার্টিসগুলো নেই না, ফেক এক্সপার্টিস না, রিয়েল এক্সপার্টিস যেন শো করে এইরকমভাবে দেখাবেন, ঠিক আছে? রিয়েল এক্সপার্টিস। ধরেন আমি হৃদয় চৌধুরী, এখন আমার একটা ক্লায়েন্টের প্লাম্বিং বিজনেস করে, এখন যদি আমি তার অথর হয়ে যাই তাহলে তো হবে না, কারণ আমার ইনফো অলরেডি অ্যাজ এসইও এক্সপার্ট হিসেবে গুগলের কাছে আছে। তারপরে আমাদের অনেকেরই অথর প্রোফাইল থাকে না, ঠিক আছে? যাই হোক, অথর প্রোফাইল থাকে না, এবং অথর প্রোফাইল যদি থাকে, অথর প্রোফাইল কমপ্লিট করা থাকে না। অথর প্রোফাইল কমপ্লিট করতে হবে, এবং একই অথরের সব ক্যাটাগরিতে পোস্ট করেন না, বিভিন্ন অথর ইউজ করেন বিভিন্ন ক্যাটাগরির জন্য, ঠিক আছে? শুধুমাত্র ব্যাকলিংসে ফোকাস করেন না রে ভাই, ব্যাকলিংসে ফোকাস করেন না, ওই যে অথরিটিতে ফোকাস করেন, ঠিক আছে? ব্র্যান্ড মেনশন করেন, ব্র্যান্ড মেনশন ভালো। আপনি পিআর করেন, পিআর ভালো। আপনি ব্যাকলিঙ্কিং করেন, আপনি তার সোশ্যাল মিডিয়া থেকে ফিচার্স নিয়ে আসেন, এটা মূলত কাজ করবে। তারপরে অনেকে থিন এআই কন্টেন্ট দিয়ে বসে থাকে, ঠিক আছে? এআই কন্টেন্ট দেন, তার মধ্যে থিন। আপনি এআই কন্টেন্ট যখন দিবেন, আপনি এইওর কথা ভাবেন, ঠিক আছে? আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। যদি আনসার ইঞ্জিন অপটিমাইজেশন না বোঝেন কি, আগের ভিডিওগুলো দেখেন, বুঝতে পারবেন যে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসগুলো কি। এবং ট্রাস্ট সিগন্যাল ইগনোর করেন ভাই, ট্রাস্ট সিগন্যাল ইগনোর করেন না। আপনার রিভিউ দরকার, আপনার প্রাইভেসি পলিসি দরকার, আপনার ওয়েবসাইটে ওয়েল কন্ট্যাক্ট ডিটেলস দরকার, আপনার একটা কমপ্লিট ওয়েবসাইট দরকার। এখন হৃদয় ভাই এই যে ইইএটিটা জিনিসটা জানলাম, এখন এই ইইএটি নিয়ে কিভাবে সার্ভিস দিব। দেখেন যারা আপনার এক্সিস্টিং ক্লায়েন্ট আছে, ঠিক আছে, সিম্পলি বলি, আপনার যারা এক্সিস্টিং ক্লায়েন্ট ছিল বা আপনার প্রিভিয়াস যে ক্লায়েন্ট ছিল, তাদেরকে রিচ আউট করা ট্রাই করেন। অথবা যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আপনি রিচ আউট করেন এইভাবে যে আপনার ওয়েবসাইটটা গুগলের গাইডলাইন্স ফিল আপ করছে না। গুগলের গাইডলাইন্স হলো ইইএটি, এবং এই ইইএটি ফিল আপ করার জন্য আপনার কন্টেন্ট এমন হওয়া উচিত, মেক এ শর্ট ভিডিও টু এক্সপ্লেইন দ্য ক্লায়েন্ট। ওকে, আপনাকে এইরকমভাবে কন্টেন্ট দেওয়া উচিত, আপনার এইরকমভাবে বায়ো সাজানো উচিত, আপনার এইরকমভাবে অথরিটির জন্য আপনার পেজগুলো সাজানো উচিত, এবং আপনার ওয়েবসাইটে আপনার পার্সোনাল স্টোরিও শেয়ার করা উচিত। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে রিচ আউট করা ট্রাই করেন, এবং দরকার পড়লে আপনারা ইইএটির যে গুগলের গাইডলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইটাও অ্যাটাচ করে দেন, দেখবেন আপনি ক্লায়েন্টকে হুক করতে পারবেন। তো অবশ্যই আপনার ইইএটি জানা দরকার। কেন? যখন আপনার ক্লায়েন্ট ইন মিটিংয়ে আসবে, আপনি আপনার নিজের এক্সপার্টিসও ফিল আপ করতে পারবেন যে অ্যাকর্ডিং টু গুগল গাইডলাইন্স ইইএটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ ইট উইল হেল্প ইউ টু গেট এ বেটার র্যাঙ্ক। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যখন আপনি ক্লায়েন্টকে সার্ভ করবেন, ক্লায়েন্টকে প্রেজেন্ট করবেন, ক্লায়েন্ট অবশ্যই ট্রাস্ট করবে, বিকজ নলেজ অ্যান্ড কোয়ালিফিকেশন দুইটা ইম্পর্ট্যান্ট। এবং আপনাকেও ক্লায়েন্টকে এটা প্রুভ করতে হবে যে আপনার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে, আপনার এই ফিল্ডে এক্সপার্টিস আছে, আপনার অথরিটি আছে এবং ট্রাস্ট আছে। আই হোপ সো আমি এই বিষয়টা পারফেক্টলি ক্লিয়ার করতে পারছি। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করবেন, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।